এই ড্রামার আগের পর্বগুলো না দেখে থাকলে আই বাটন ও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নাও। একটু পরে পুলিশ ভিনসেনজোর হাতকড়া খুলে ওকে আদালত রুমে নিয়ে আসে। ভিনসেনজোকে দেখে তো সবাই হা হয়ে যায় যে এ আবার কিভাবে সাক্ষী হলো। আর ভিনসেনজো তো খুব ভাব নিয়ে রুমে ঢুকতে থাকে। আর তখন আমাদেরকে দেখানো হয় সেদিন ভিনসেনজো চায়ংকে বলেছে মামলায় জিততে হলে আমাকে এখন সাক্ষী হতে হবে। চায়ং বলে মামলার সাথে তো তুমি কোনোভাবে কানেক্টেড নয়, কিভাবে সাক্ষী হবে? ভিনসেনজো তখন বলে তার জন্য একটা প্ল্যান করতে হবে। এটা শুনে তো চায়ং খুশিতে লাফাতে থাকে। তো এরপর প্ল্যান অনুযায়ী ভিনসেনজো বাবেল কেমিক্যালসের কয়েকজন অফিসারকে মারধর করে, তাই পুলিশ ওকে গ্রেপ্তার করে। তো চই আদালতে বলে ভিনসেনজো এই মামলায় কিভাবে সাক্ষী হতে পারে। তখন ভিনসেনজো বলে আসলে আমার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রমাণ রয়েছে। আসলে সেদিন মারামারির সময় অফিসারদের একজনের মোবাইল নিচে পড়ে গিয়েছিল, আর তারপর বাবেলের এক কর্মচারী সেটা তোলে, আর ভুল করে সে সেই অফিসারের ফোনের কিছু মেসেজ পড়ে ফেলে, যেগুলো থেকে বোঝা যায় বাবেল কেমিক্যালসের অফিসাররা ভিকটিমদের পরিবারকে হুমকি দিয়েছিল। আসলে ভিনসেনজো ফোন নেওয়ার জন্যই তাদের উপর আক্রমণ করে, আর তারপর ফোনটি মিস্টার ন্যামের দিকে ছুঁড়ে মারে। ন্যামই বাবেলের কর্মচারী সেজে সেখানে গিয়েছিল যাতে তারা পুরো এই নাটকটা সাজাতে পারে আর ভিনসেনজো সাক্ষী হতে পারে। তো এরপর চায়ং সেই ফোনটা জজকে দেয়, আর এত বড় প্রমাণ তো জজ ইগনোর করতে পারে না, যার কারণে আজকের মামলাটা ওরা জিতে যায়। এরপর ভিনসেনজো জজকে বলে একটা অ্যাম্বুলেন্স ডেকে আনুন। জজ তো ভয় পেয়ে যায় আর বলে কেন? ভিনসেনজো বলে কারণ শুনানি শেষে আমি ডাক্তার গিলকে মেরে ভর্তা বানিয়ে ফেলবো। সে ভিকটিমদের অসুস্থতা নিয়ে মিথ্যা বলেছে। ভিকটিমরা অসুস্থ হয়েছে তার কারণ হচ্ছে বাবেল বিষাক্ত পদার্থ নিয়ে কাজ করে। চই তখন বলে এটা শুধুমাত্র গ্র্যান্টেড হবে যখন কোনো ডাক্তার সাক্ষী দিবে। জজ তখন বলে হ্যাঁ ঠিকই তো, তুমি যেহেতু ডাক্তার না তাই তোমার এ যুক্তি মানা হবে না। তখন চায়ং বলে সে কারণে আমি এখন আমার আরেকজন সাক্ষী ডাকবো, আর এই সাক্ষী হচ্ছে একজন ডাক্তার, আর সে হচ্ছে আবার গিলের বউ। আর এইসব দেখে তো সবাই হয়রান হয়ে যায়। আসলে ভিনসেনজো প্ল্যান করেছিল তারা গিলের একজন শত্রু খুঁজে বের করবে, কারণ তার শত্রু যদি তার বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলেই তো ভিনসেনজোরা মামলা জিতে যাবে। তো এই কারণেই ভিনসেনজো গিলের পার্সোনাল লাইফ নিয়ে অনেক ঘাটাঘাটি করে, আর তারপর সে গিলের বউয়ের সাথে দেখা করে, আর তাকে দেখায় যে গিল বাবেলের হয়ে অবৈধ কাজ করে অনেক টাকা ব্যাংকে জমা করেছে। সেই সাথে গিল যে পরকীয়া করে সেটাও ভিনসেনজো গিলের বউকে বলে দেয়। গিলের বউ বলে আমি আগে থেকেই জানি গিল একটা হারামজাদা, তবে আপনি আমার কাছে কি উদ্দেশ্যে এসেছেন সেটা বলেন। ভিনসেনজো বলে আদালতে গিয়ে গিলের বিরুদ্ধে সাক্ষী দিবেন। গিলের বউ বলে এর বিনিময়ে আমি কি পাবো? তখন ভিনসেনজো বলে আমাদের ল ফার্ম আপনার ডিভোর্সের মামলার দায়িত্ব নিবে, আর গিলের সব টাকার মালিক আপনাকে বানিয়ে দিবে। আর ভিনসেনজোর এই প্রস্তাবে গিলের বউ রাজি হয়ে যায়। তো আদালতে গিলের বউ বলে গিল জানতো বিএলএসডি একটি বিষাক্ত পদার্থ, আর বাবেল তাদের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ঠিকভাবে তৈরি করেনি, ফলে বিএলএসডি লিক হয়, আর এই কারণে বাবেলের শ্রমিক ও গবেষকরা অসুস্থ হয়ে যায়। সেই সাথে গিলের বউ বলে গিল একজন ড্রাগ অ্যাডিক্টেড। ভিনসেনজো তখন বলে আমাদের সাক্ষীকে যে ড্রাগ দেওয়া হয়েছে সেটা নিশ্চয়ই গিল যে ড্রাগ সেবন করে তার সাথে মিলে যাবে, আর তার মানে হচ্ছে আমাদের সাক্ষী নির্দোষ। আর এসবে তো গিল খুবই রেগে যায়, সে তার বউয়ের উপর অনেক চিল্লাতে থাকে। তখন তার বউ এসে তাকে সেই মারধর করে, আর ভিনসেনজো তখন এসব দেখে হাততালি দিতে থাকে। যাই হোক আজকের এই মামলায় চায়ং জিতে যায়। তো শুনানি শেষে ঝাং হানসেওকে বলে একটা সংবাদ সম্মেলন ডেকে সবকিছু স্বীকার করে নেবে, আর বলবে বিএলএসডি ব্যবহার বাবেল বন্ধ করে দিবে। সেই সাথে ভিকটিমদের পরিবারকেও অনেক ক্ষতিপূরণ দেওয়া হবে। আর এরপর ঝাং চই ও হানকে গাড়িতে বসিয়ে অনেক স্পিডে গাড়ি চালাতে থাকে, আর তাদের ওপর প্রচণ্ড রাগ দেখাতে থাকে। এরপর গাড়িটি একটা নির্জন জায়গায় এনে হকি স্টিক দিয়ে গাড়ির ওপর আঘাত করতে থাকে। হান আর চই ঝাংয়ের এসব ব্যবহারে খুবই ভয় পেয়ে যায়। এরপর দুজনকে গাড়ি থেকে বের করে ঝাং বলে আজকে বাবেলের কত বড় ক্ষতি হয়েছে আপনারা সেটা বুঝতেও পারছেন না। তখন চই বলে আমাকে একটা সুযোগ দিন, আমি সব কিছু ঠিক করে নিব।
ঝাং তখন বলে, আপনাকে 3 দিন সময় দিলাম, চাইয়ংয়ের টাকা, লাইসেন্স সব কিছু কেড়ে নিন, যাতে ও আর কোনো মামলা লড়তে না পারে। এদিকে ভিনসেনজো চাইয়ংকে বলে, আজ তুমি অনেক ভালো করেছো। চাইয়ং বলে, সব কিছু তোমার জন্যই হলো, তাই আমি আজকে তোমাকে গিফট দিতে চাই, কি নিবে সেটা বলো। ভিনসেনজো তখন স্যুট কিনতে চায়, সে কারণে চাইয়ং তাকে নিয়ে আসে স্যুট কেনার জন্য। তবে ভিনসেনজো দামি দামি 10টা স্যুট কিনতে চায়। এটা শুনে চাইয়ংয়ের চোখ কপালে উঠে যায়। যাই হোক, যেই লোকটা আবার ভিনসেনজোর মাপ নিচ্ছিল সে ভিনসেনজোকে বলে, আপনার ফিগারটা একেবারেই ফাটাফাটি, এমন ফিগার আমি কখনোই দেখিনি। তো এরপর ভিনসেনজো সব স্যুট পরে ট্রায়াল দিতে থাকে। শেষ স্যুট পরে চাইয়ংকে দেখাতে এসে ভিনসেনজো দেখে চাইয়ং ঘুমিয়ে গিয়েছে, আর চাইয়ংকে এভাবে ঘুমাতে দেখে ও হাসতে থাকে। তো স্যুট কেনা শেষে চাইয়ং ভিনসেনজোকে একটা কলমও গিফট করে। এরপর দেখা যায় সন্ন্যাসীর সেই বন্ধু সুস্থ হয়েছে, আর সব ভাড়াটিয়াদেরকে নিয়ে ভিনসেনজো ও চাইয়ং তাকে দেখতে আসে। আর সেখানে ভিনসেনজো সব ভাড়াটিয়াদের বলে, কাল প্লাজা নিয়ে আপনাদের সাথে মিটিংয়ে বসবো। তবে ভাড়াটিয়ারা এটা শুনে খুব একটা খুশি হয় না। এদিকে চই তার যে আগের বস ছিল তার কাছে আসে, আর তাকে বাবেলের হয়ে কাজ করার অফার দেয়। তবে তার বস হুয়াং রাজি হয় না, আর সে চইকে অনেক অপমানও করে। অন্যদিকে ভিনসেনজো প্লাজায় ফিরে আসে, আর ও একটা রুম থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে কারণে ও রুমের ভেতরে আসে আর দেখে উল্টা মুখের একটা ছেলে। ও তো এটা দেখে খুবই ভয় পেয়ে যায়। তখন ছেলেটি ওর কাছে আসে আর বলে, আমি ইয়েং হো। ভিনসেনজো এরপর শান্ত হয় আর বলে, তোমার মুখ এমন উল্টো কেন? ইয়েং হো বলে, আরে আমার একটা কমেডি চ্যানেল রয়েছে, ভিডিও বানানোর জন্য আমি এমন মেকআপ করেছি, তবে আপনি যে এত ভীতু সেটা তো আমি জানতাম না। এদিকে ঝাং ও হানসেও ড্রিঙ্ক করতে বসে। সেখানে হানসেও ঝাংকে বলে, আচ্ছা আমি যদি কাজে সবসময় তোমাকে হতাশ করি তাহলে তুমি কি আমাকে বাবার মতো মেরে ফেলবে? তখন আমাদেরকে দেখানো হয় ঝাং যখন যুবক ছিল তখন সে ডাক্তার গিলের সাহায্যে তার বাবাকে খুন করে। আসলে তার বাবা যে হানসেওর মা মানে তাদের কাজের মহিলার সাথে সম্পর্ক ছিল, সে কারণে সে তার বাবাকে একদমই পছন্দ করত না। যাই হোক, খুন করার পর সে হানসেওকে এসে বলে, যাও ভেতরে গিয়ে দেখো তোমার বাবা মারা গিয়েছে। আর হানসেও তখনই বুঝে যায় ঝাংই তার বাবাকে খুন করেছে। তো ঝাং হানসেওকে বলে, মানে তুমি জানতে আমি বাবাকে খুন করেছি? তোমাকে তো আমি বোকা ভেবেছিলাম, আসলে তুমি বোকা না। আর এরপর ও হানসেওকে মেরে ফেলার ভয় দেখাতে থাকে। এতে হানসেও খুবই ঘাবড়ে যায়। ঝাং তখন বলে, আরে আমি তো তোমার সাথে শুধু মজা করছিলাম। এদিকে ভাড়াটিয়ারা সবাই কেমন যেন অন্যমনস্ক হয়ে গিয়েছে। আসলে সেদিন যে ভিক্ষুকটা এসেছিল সে তাদেরকে বলেছে এই ভবনের নিচে অনেক স্বর্ণ রয়েছে। তবে এটা শুনে ভাড়াটিয়ারা প্রথমে হাসতে থাকে, তারা এটা বিশ্বাসই করে না। তখন ভিক্ষুকটি বলে, 3 বছর আগে যেসব শ্রমিকরা এই প্লাজায় স্বর্ণ লুকিয়েছিল তাদের সবাইকে খুন করা হয়েছে, আর সেটা আমি নিজের চোখে দেখেছি। আর একজন শ্রমিকের ফোন আমি সেখানে পাই, আর তাতে একটা ছবিও রয়েছে। আর তারপর সেই ছবিটা ভিক্ষুকটি সবাইকে দেখায়। ভাড়াটিয়ারা তখন তাকে জিজ্ঞেস করে, স্বর্ণগুলো কোথায় রয়েছে তুমি জানো? ভিক্ষুকটি বলে, সেটা জানলে তো আমি নিজেই নিয়ে নিতাম। তবে ভাড়াটিয়ারা একজন আরেকজনকে বোঝাতে থাকে এখানে কিভাবে স্বর্ণ আসবে, ভিক্ষুকটি নিশ্চয়ই মজা করে বলছে। তবে সবাই ঠিকই মনে মনে স্বর্ণ কোথায় রয়েছে, কিভাবে স্বর্ণ খুঁজে বের করবে এসব চিন্তাভাবনাই করতে থাকে। এদিকে ভিনসেনজো ও চাইয়ং নিউজে দেখে মামলায় হেরে বাবেল সমস্ত দোষ স্বীকার করে নিয়েছে, আর ভিকটিমদের পরিবারকেও ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। এরপর চাইয়ং সোশ্যাল মিডিয়ায় গেলে দেখে কেউ একজন পোস্ট করেছে যে চই চিফ প্রসিকিউটর হুয়াংকে ঘুষ দেওয়ার ট্রাই করেছিল, তবে হুয়াং তাকে অপমান করে তাড়িয়ে দেয়। সেটা দেখে চাইয়ং ন্যাম ও ভিনসেনজো খুব মজা পায়। একটু পর ওরা ভাড়াটিয়াদের সাথে মিটিং করতে আসে। সেখানে ওরা বলে, আপনাদের জন্য নতুন বাসা ঠিক করা হয়েছে, আপনারা কিছুদিনের মধ্যেই সেখানে চলে যাবেন। তবে ভাড়াটিয়ারা তাদের কথা একদমই পাত্তা দেয় না। তখনই সেখানে পার্ক তার দলবল নিয়ে চলে আসে। পার্ক বলে, তোমরা তো চলে যাচ্ছ, তাহলে আমাদের পেপারে সাইন করে দিবে। তখন ভাড়াটিয়ারা বলে, আমরা কোথাও যাব না,
আমরা এত বছর এখানে থেকেছি আর মৃত্যু পর্যন্তই এখানে থাকব, আর এখানে থাকার জন্য যদি লড়াই করতে হয় আমরা সেটাও করব। এসব শুনে তো ভিনসেন্জোর মাথা খারাপ হয়ে যায়। অফিসে এসে ও খুব রাগ দেখাতে থাকে। একটু পরই পুলিশ চলে আসে ত্রিপুরাগি ল ফার্মে, আর চায়ংকে বলে আপনার নামে অর্থ আত্মসাতের মামলা দেওয়া হয়েছে, তাই আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। চায়ং আর ভিনসেন্জো বুঝতে পারে এগুলো চই করেছে, আর মিথ্যা প্রমাণগুলো তারা এমনভাবে তৈরি করেছে যে চায়ংকে জেল থেকে বের করা একেবারেই অসম্ভব। তো চায়ংকে জেলে আটকে রাখা হয়। চায়ং ভিনসেন্জোকে বলে যেভাবেই হোক আমাকে বের করো। ভিনসেন্জো বলে এত সহজে হবে না। চায়ং তখন বলে তুমি একজন মাফিয়া, তুমি মাফিয়াদের মতো করে কাজ করো। ভিনসেন্জো তখন বলে আমি কোনো মাফিয়া না। চায়ং তার কলার ধরে বলে অনেক নাটক করেছো, এবার থামো। তো ভিনসেন্জো বলে তুমি কিভাবে বুঝলে আমি মাফিয়া? চায়ং বলে হান্সের বাসায় এত গার্ড থাকা সত্ত্বেও তার বাড়িতে ঢুকে বালিশে সিরিঞ্জ রেখে এসেছো, বাবার হত্যাকারীদের খুব সহজেই ধরে ফেলেছো। এসব কোনো সাধারণ লয়ারের কাজ না, তুমি মাফিয়া বলেই ইজিলি এগুলো করতে পেরেছো। ভিনসেন্জো তখন ওকে সান্ত্বনা দিয়ে বলে আচ্ছা চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে বের করব। এটা শুনে চায়ং খুব খুশি হয়ে যায়, আর কারাগারের ভেতর থেকেই ও ভিনসেন্জোকে জড়িয়ে ধরে। এরপর ভিনসেন্জো চোয়ের সাথে ডিল করতে আসে। ও চোইকে বলে চায়ংয়ের বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নাও, তাহলে আমি প্রসিকিউটর হুয়াংকে তোমার হয়ে কাজ করার জন্য রাজি করাবো। আর চোই ও ভিনসেন্জোর এই অফারে রাজি হয়। তো এরপর ভিনসেন্জো হুয়াংয়ের সাথে দেখা করতে আসে আর বলে আপনি বাবেলের সাথে কাজ করতে রাজি হলে আমি আপনার সবচেয়ে বড় স্বপ্নটা পূরণ করে দিব। আমি জানি আপনি চান আপনার ছেলে ইউরোপিয়ান লিগের হয়ে ফুটবল খেলুক। একটু পরই ইউরোপিয়ান লিগের বিখ্যাত কোচ হুয়াংয়ের ছেলের সাথে দেখা করতে আসে। ভিনসেন্জো বলে এই কোচ আমার ছোটবেলার বন্ধু। এটা শুনেই হুয়াং রাজি হয়ে যায়। সে চোইকে কল করে বলে আমি তোমার সাথেই কাজ করতে রাজি, আর সে কারণে চায়ংকেও ছেড়ে দেওয়া হয়। চায়ং তো ভিনসেন্জোর উপর খুবই খুশি হয়, আর ভিনসেন্জোর খুব প্রশংসা করতে থাকে। রাস্তায় ও সবাইকে বলতে থাকে দেখো সে একজন মাফিয়া, সে কত হ্যান্ডসাম, কত বুদ্ধিমান। ভিনসেন্জো তখন ওকে নিয়ে যেতে থাকে, আর ওর এসব পাগলামি দেখে ও নিজেও হাসতে থাকে। এদিকে আজ ইয়াংহোর মায়ের জন্মদিন। তার মা এসে সবাইকে বলে আমরা সবাই আজকে পার্টি করব। এটা শুনে সব ভাড়াটিয়ারা খুশি হয়ে যায়। অন্যদিকে ভিনসেন্জো চায়ংকে নিয়ে দ্রুত গাড়ি চালিয়ে প্লাজার দিকে আসতে থাকে। চায়ং বলে তুমি এত তাড়াহুড়ো কেন করছো? তখন আমাদের দেখানো হয় ভিনসেন্জো পার্ক ও তার দলবলকে শিক্ষা দেওয়ার জন্য একটা প্ল্যান করেছে। সে বাবেলের সেই টিম লিডারকে বলেছে তুমি পার্কে অর্ডার দিবে ঝিমকা প্লাজাতে গিয়ে লাল জামা পরা লোকদের ওপর আক্রমণ করতে। আর চৌকে বলে তুমি লাল জামা পরিয়ে একদল শক্তিশালী লোককে পাঠাবে জিমকা প্লাজাতে। পার্ক এসে তখন তাদেরকে মারবে, আর এটা ইয়াংহো ভিডিও করে তার চ্যানেলে দিয়ে দিবে। আর এটা যদি ভাইরাল হয় মানুষ তখন পার্ক ও তার লোকেদের নিয়ে নিন্দা শুরু করবে, ফলে পার্ক আর এই ভবনটা ভাঙতে পারবে না। চায়ং তো এটা শুনে ভিনসেন্জোর অনেক প্রশংসা করতে থাকে। ও বলে সত্যি তুমি একজন সেরা মাফিয়া। তবে চৌ যে লোক ভাড়া করে তাদের একজনের ছোঁয়াচে রোগ ধরা পড়ে, তাই অন্যরা সবাইও টেস্ট করাতে চলে যায়। এদিকে সব ভাড়াটিয়ারা তো পার্টি করতে থাকে, আর ইয়াংহো ক্যামেরা অন করে বসে পড়ে ভিডিও করার জন্য। একটু পরই পার্ক তার লোকজন নিয়ে চলে আসে। তখন আবার সেখান দিয়ে অ্যান যাচ্ছিল, আর আজকে আবার অ্যান একটা লাল জ্যাকেট পরেছে, তাই পার্কের লোকজন তাকে দেখে মারতে শুরু করে। ইয়াংহো তখন বাসায় এসে সবাইকে এটা জানিয়ে দেয়, আর ভাড়াটিয়ারা তখন সবাই ছুটে আসে অ্যানকে বাঁচাতে। তারা পার্ক ও তার লোকজনকে সেই মারধর করে, আর ইয়াংহো সেটা ভিডিও করতে থাকে। একটু পর সেখানে ভিনসেন্জো ও চায়ং চলে আসে। তখন চৌ ভিনসেন্জোকে কল করে বলে ভাড়া করা সব লোকজন চলে গিয়েছে। এটা শুনে ভিনসেন্জো তো ভাবে তাহলে এখানে কারা ফাইট করছে। তখনই ভিনসেন্জো দেখে এরা সবাই হচ্ছে ভাড়াটিয়া। তো এরপর ভিনসেন্জো পার্কের লোকেদের পুলিশে দিয়ে দেয়, আর সব ভাড়াটিয়ারা পুলিশের কাছে বলতে থাকে যে পার্কের লোকজন তাদেরকে অনেক মেরেছে। তখন পার্ক ও তার লোকজন বলে এগুলো মিথ্যা, উল্টো তারাই আমাদেরকে মেরেছে। আর এটা নিয়ে দুপক্ষেরই খুব ঝগড়া হতে থাকে। তখন চায়ং একটা ঢোল বাজিয়ে সবাইকে শান্ত করে।
এরপর ভিনসেনজো ইয়েংহোকে ডেকে আনে আর ভিডিওটা পুলিশকে দেখাতে বলে। আসলে ইয়েংহোর ভিডিওতে শুধু পার্কের লোকজন যে অ্যানকে মেরেছে সেটুকুই রয়েছে, বাকিটা ভিনসেনজো কেটে দিয়েছে। এটা দেখে তো পার্ক তার লোকদের মারতে থাকে আর বলে ওরা ভিডিও করেছে আর তোরা সেটা দেখলিও না। আর ভাড়াটিয়ারা তো সবাই এতে অনেক খুশি হয়। চায়ং তখন ভিনসেনজোকে বলে তুমি অসাধারণ মাফিয়া। ভিনসেনজো বলে আরে চুপ করো, সবাই শুনতে পাবে। তাও চায়ং এটা নিয়ে ওর সাথে দুষ্টামি করতে থাকে। থানা থেকে ফিরে ওরা সবাই একসাথে ডিনার করতে বসে আর একজন আরেকজনের ফাইটের খুব প্রশংসা করতে থাকে। একটু পর ইয়েংহোর মা ইয়েংহোকে বকা দেয় আর বলে তুই আজকে স্কুলে যাসনি কেন? ইয়েংহো বলে ভিনসেনজো আমাকে ভিডিও করতে বলেছে। এটা শুনে লি তখন ভিনসেনজোকে ধন্যবাদ দেয়, কারণ ভিডিওর কারণেই তো আজকে পার্ক ও তার লোকজনকে পুলিশ আটকে রেখেছে। এরপর শেফও ভিনসেনজোকে ধন্যবাদ জানায়। সে বলে আমি খুবই খারাপ রান্না করি, কিন্তু তুমি আমাকে ভালো রান্না করাতে উৎসাহিত করেছ। আর তারপর সবাই ভিনসেনজোর জন্য হাততালি দিতে থাকে আর তাকে সাধুবাদ জানাতে থাকে। আর তখন ইয়েংহো দেখায় তাদের সেই ভিডিওটা অনেক ভাইরাল হয়ে গিয়েছে। আর এসব কিছু দেখে অ্যান মনে মনে ভাবে যে সবাইকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে সাহস যোগায় সে কিছুতেই মাফিয়া হতে পারে না, মানে ও পুরোপুরি ভিনসেনজোর উপরে ইমপ্রেস হয়ে গিয়েছে। এরপর দেখা যায় সেই ভিডিও ভাইরাল হওয়ার কারণে রিপোর্টাররা ভাড়াটিয়াদের ইন্টারভিউ নিতে আসে আর তারা তো খুব ভাব মেরে ইন্টারভিউ দিতে থাকে। এদিকে চই এসে ঝাংকে বলে আমরা চিফ প্রসিকিউটরকে আমাদের দলে আনতে পেরেছি। ঝাং তখন বলে আপনি না, ভিনসেনজো সেটা করেছে। এরপর ঝাং বলে আচ্ছা চই, আপনার কি মনে হয় না আপনার এখন পদত্যাগ করা উচিত, কারণ আপনি তো হেরে গিয়েছেন। চই তখন খুবই রেগে যায় আর বলে ভিনসেনজো আমাকে যা যা অপমান করেছে তাকে আমি সব কিছু ফিরিয়ে দিতে চাই আর আমি সেটা করেই ছাড়ব। ঝাং তখন হাসতে থাকে আর বলে আমি আপনার মধ্যে এই আগুনটাই দেখতে চেয়েছিলাম। আমার কোনো লয়ারের দরকার নেই, আমার এমন একজনকে দরকার যে আমার জন্য শয়তান হতে পারবে। তাই এখন থেকে আপনি ভিনসেনজোকে হ্যান্ডেল করার জন্য ভেতরের শয়তানি শক্তি ব্যবহার করবেন। সেই সাথে ঝাং বলে জিওমগা প্লাজার লোকেদের সেই ইন্টারভিউর কারণে বাবেলকে অপমানিত হতে হয়েছে। তাদের কারণে এখন বাবেলের ফান্ডও কমে গিয়েছে, তাই যে করেই হোক ফান্ড ফিরিয়ে আনার উপায় বের করুন। তো এরপর চায়ং ও ভিনসেনজো চইয়ের কাছে আসে। আসলে চায়ং মামলায় জেতার কারণে ও চায় বাবেল ভিকটিমদের পরিবারকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিক। তবে চই বলে বাবেলের চেয়ারম্যান হানসেও সবার সামনে ক্ষমা চেয়েছে, তাও কেন তুমি এত টাকা দাবি করছো? এত টাকা বাবেল দিতে পারবে না। চায়ং বলে ঠিক আছে, তাহলে আমরা আবারও মামলা করব। তখন ঝাং চইকে বলে আপনার তাদের কথা মেনে নেওয়া উচিত। ঝাংয়ের কথা শুনে চই বলে ঠিক আছে, আমি এই ব্যাপারটা নিয়ে বাবেলের সাথে কথা বলবো। চায়ং তখন ঝাংকে বলে তুমি দিন দিন দেখছি স্মার্ট হয়ে যাচ্ছ। ঝাং তখন বোকা বোকা ভাব দেখাতে থাকে, আসলে তো ওর এসবে খুবই রাগ হচ্ছিল। এদিকে বাবেলের কিছু কর্মকর্তা এসে হানসেওকে বলে ব্যাংক বাবেলকে ঋণ দিতে রাজি হচ্ছে না। সে কারণে হানসেও সেই কর্মকর্তাতে ঝাং তাকে যেভাবে টর্চার করে সেইভাবেই টর্চার করে আর সেই সাথে সবাইকে বরখাস্তও করে দেয়। এরপর গাড়িতে এসে বসলে ওর ড্রাইভার ওকে একটা পার্সেল দেয়। আসলে হানসেও একটা পিস্তল অর্ডার করেছে, হয়তো ও মনে মনে ঝাংকে মারার প্ল্যান করেছে। সেই সাথে হানসেও ড্রাইভারকে বলে তোমাকে তো আরও একটা কাজ করতে দিয়েছিলাম। ড্রাইভার তখন বলে হ্যাঁ আমি সেটা করেছি। তখন আমাদেরকে দেখানো হয় পার্ক ও তার লোকজন এবং বাবেলের সেই টিম লিডার সহ সবাইকে একটা ঠান্ডা ঘরে বন্দি করে রাখা হয়েছে। আসলে তারা বাবেলের হয়ে ঠিকমতো কাজ করতে পারছিল না বলে বাবেল তাদেরকে বরখাস্ত করে আর হালকা একটা শাস্তিও দেয়। এরপর আমাদেরকে শিংকোয়াং নামে একটা ব্যাংক দেখানো হয়, যেটার পরিচালক হচ্ছে মিন। আর চই তাকে কল করে তার সাথে দেখা করার জন্য। এদিকে ভিনসেনজোর মা মিসেস ও খুবই অসুস্থ হয়ে পড়েছে, তাই তাকে হাসপাতালে আনা হয়। ভিনসেনজো ও চায়ং এটা শোনা মাত্রই সেখানে চলে আসে। চায়ং ওকে বলে আমরা আদালতে আপনার অসুস্থতা দেখিয়ে মামলাটি কিছুদিনের জন্য স্থগিত করার অনুরোধ করব আর তারপর আপনি ভালোভাবে ট্রিটমেন্ট করাবেন। তখন ও বলে আমার কোনো টাকা নেই। ভিনসেনজো তখন বলে আমি আপনার ট্রিটমেন্ট করাবো। ও বলে আমি কারো কাছে ঋণী থাকতে চাই না।
ভিনসেনজো তখন রেগে বলে, আপনাকে যা করতে বলেছি করুন। চাইয়ং তো ভিনসেনজোর এমন ব্যবহারে অবাক হয়ে যায়। অন্যদিকে মিন আসে চইয়ের সাথে দেখা করতে। আসলে চই মিনের অনেক মামলা সামলিয়েছে, তো সেই সুবাদেই মিনের সাথে চইয়ের পরিচয়। তো চই মিনকে বাবেলকে ঋণ দিতে বলে, তবে মিন সেটাতে রাজি হয় না। তখন চই বলে, আমি তোমার সমস্ত মামলা সম্পর্কে জানি, তুমি কি চাও আমি সেই মামলাগুলো সবার সামনে নিয়ে আসি? মানে চই মিনকে হুমকি দেয়। সেই সাথে চই মিনকে বলে, তোমার সত্যি সত্যি বাবেলকে ঋণ দিতে হবে না, তুমি শুধু প্রেস ডেকে দেখাবে যে তোমার ব্যাংক বাবেলকে ঋণ দিয়েছে। আসলে সিংকুয়াং হচ্ছে সবচেয়ে বড় ব্যাংক, তাই এই ব্যাংক যদি ঋণ দেয় তাহলে তো অন্য ব্যাংকরাও বাবেলকে ঋণ দিতে রাজি হবে। তো শেষমেশ মিন চইয়ের কথায় বাধ্য হয়ে রাজি হয়। এদিকে চাইয়ং আবেদন করার পর ওয়ের মামলা স্থগিত করা হয়, আর সেটা ন্যাম এসে চাইয়ংকে জানায়। সে কারণে চাইয়ং খুব খুশি হয়ে যায়। এরপর ভিনসেনজো চোয়ের সাথে দেখা করতে আসে। চো বলে, ভবনটা না ভেঙেই আমরা সব স্বর্ণ বের করতে পারবো, আমরা আইরিশ রিকগনিশন পদ্ধতি ব্যবহার করব। ভিনসেনজো বলে, শাওলিন তো মারা গিয়েছে, তাহলে ওর আইরিশ কোথায় পাবো? চো বলে, শাওলিনের একটা জাদুঘর রয়েছে, আর সেখানে শাওলিনের আইরিশের তথ্য পাওয়া যাবে, আর হ্যাকারদের মাধ্যমে আমি সেটা ম্যানেজ করব। এটা শুনে ভিনসেনজো খুবই খুশি হয়ে যায়। অন্যদিকে মিন মিসেস ওকে দেখতে আসে। এখানে আমরা জানতে পারি মিসেস ও আসলে মিনদের বাড়িতেই কাজ করত, আর তার বাবাই ওকে যৌন নির্যাতন করে, আর সে সময় ও তার বাবাকে ধাক্কা দেয়, যার ফলে তার মৃত্যু হয়। আর তারপর মিন ও তার মা ওর বিরুদ্ধে খুনের মামলা দেয়। তো মিনকে দেখেই ও খুব ক্ষেপে যায়। মিন ওকে কিছু টাকা দিয়ে বলে, এই মামলাটা আর কখনোই ওপেন করবেন না। তখনই সেখানে চাইয়ং চলে আসে। মিন বলে, আপনি আবার কে? চাইয়ং বলে, আমি তার লয়ার। মিন বলে, আপনাকে তাহলে সাবধান করে দিচ্ছি, মামলাটি নতুন করে ওপেন করবেন না। ও তখন মিনকে তার কাছে ডাকে। মিন কাছে আসলেই ও তার কান চেপে ধরে আর বলে, আমাকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়েছিস, আবার এখন আমাকে দেখতে এসেছিস? চাইয়ং তখন মিনকে ওর কাছ থেকে ছাড়াতে আসে, তবে ও নিজেও মিনের চুল ধরে টানাটানি করতে থাকে, এমনকি মিনের অনেকগুলো চুলও ও ছিঁড়ে ফেলে। পরের দিন নিউজে দেখানো হয় সিংকুয়াং ব্যাংক বাবেলকে ঋণ দিবে। এটা দেখে চাইয়ং খুবই ক্ষেপে যায়। এরপর চাইয়ং ও ন্যাম ভিনসেনজোকে জানায় যে ওকে মিন ও তার মা এই মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। চাইয়ং বলে, কিছু একটা করতে হবে যাতে বাবেলকে সিংকুয়াং ব্যাংক ঋণ না দেয়, আর মিসেস ওয়ের হয়ে আমরা সিংকুয়াং ব্যাংকের ওপরও প্রতিশোধ নিব। তো এরপর চাইয়ং ওসাং ল ফার্মের সেই কলিগের সাথে দেখা করে, আর সে চাইয়ংকে একটা প্যানড্রাইভ দেয় যেটাতে মিনের ব্যক্তিগত সমস্ত তথ্য রয়েছে। তো এরপর চাইয়ং ভিনসেনজো ও ন্যামকে মিনের সম্পর্কে বলে। আসলে মিন হচ্ছে একজন গে, আর সে তার ক্লাবে ছেলেদের উল্টাপাল্টা প্রস্তাব দিত। তারা রাজি না হলে মিন তাদেরকে মারধর করত, আর একজন তো মিনের মার খেয়ে পুরো অন্ধই হয়ে গিয়েছে। আর এই ব্যাপারে মিনের বিরুদ্ধে 4টা মামলা রয়েছে, তবে চই ছিল মিনের লয়ার, আর সে তাকে বাঁচিয়ে নিয়েছিল। তো ভিনসেনজো বুঝতে পারে চই এখন মিনকে এই মামলার ভয় দেখিয়েই বাবেলকে ঋণ দিতে রাজি করিয়েছে। চাইয়ং তখন বলে, আমার কাছে একটা উপায় আছে, সেটার মাধ্যমে ঋণ দেওয়াও আটকানো যাবে, সেই সাথে মিনের ওপর প্রতিশোধও নেওয়া হবে। ভিনসেনজো বলে, সেটা কি? চাইয়ং বলে, আমরা মিনের কাছে একজন হ্যান্ডসাম ছেলেকে পাঠাবো, যাকে দেখেই মিন একেবারে পাগল হয়ে যাবে। এসব বলে ও ভিনসেনজোর দিকে তাকিয়ে থাকে। ওর সাথে সাথে ন্যামও ভিনসেনজোর দিকে তাকিয়ে থাকে। তখনই ভিনসেনজো বুঝতে পারে চাইয়ং আসলে তাকে মিনের বয়ফ্রেন্ড বানাতে চাচ্ছে। ভিনসেনজো তো কিছুতেই রাজি হয় না, ও চলে যেতে চায়। তাই ন্যাম দরজার সামনে এসে সাইকেল চালাতে থাকে, আর চাইয়ং ভিনসেনজোকে বোঝায়, তুমি জাস্ট অভিনয় করবে, তোমাকে তেমন কিছুই করতে হবে না, কারণ মিন খুব সহজেই তোমাকে পছন্দ করবে। তখন ন্যাম বলে, ছেলে হয়ে আজকে আমি তোমাকে বলছি, তুমি সত্যি অনেক হ্যান্ডসাম, মিন দেখেই তোমার প্রেমে পড়ে যাবে। যাই হোক, চাইয়ং ও ন্যামের জোরাজোরিতে ভিনসেনজো শেষ পর্যন্ত রাজি হয়, কারণ এটা ছাড়া তো আর কোনো উপায়ও নেই। তো মিন আবার ঘোড়ায় চড়তে খুব পছন্দ করে, তাই ভিনসেনজো একটা ঘোড়ায় চড়ে মিনের কাছে আসে, আর ভিনসেনজোকে দেখে সত্যি মিন ক্রাশ খেয়ে যায়। এরপর ভিনসেনজো মিনের সাথে কথা বলতে থাকে, আর আমরা চাইয়ংকে দেখি সে ময়লা পরিষ্কারক কর্মী সেজে ভিনসেনজোর ওপর নজর রাখছিল।
তো কথায় কথায় এক পর্যায়ে ভিনসেনজো মিনের ঘাট থেকে একটা খড়কুটো সরিয়ে দেয়। সেই সময় ভিনসেনজো হালকা করে মিনকে টাচ করে। মিন তো এতে পুরোই পাগল হয়ে যায়। এরপর ভিনসেনজো হর্স রাইডিং করতে থাকে। মিন যেমন এক দৃষ্টিতে ভিনসেনজোকে দেখতে থাকে, আমাদের চাইয়ংও শুধু ভিনসেনজোকেই দেখতে থাকে। একটু পর চাইয়ং আসে ভিনসেনজোর কাছে। ভিনসেনজো তখন বলে, মিন আমাকে আজকে রাতে ওর সাথে ড্রিঙ্ক করার অফার দিয়েছে। ভিনসেনজো বলে, একটা ছেলে হয়ে আরেকটা ছেলের সাথে ডেটে যাব ভাবতেই আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। চাইয়ং তখন ওকে আবারও বোঝাতে থাকে আর বলে, তুমি একজন মাফিয়া, তুমি এটা ঠিক করতে পারবে। এই বলে ও ভিনসেনজোর সামনে নাচতে থাকে। ভিনসেনজো তখন ওকে থামানোর জন্য ওর হাত টেনে ধরে, আর তখনই ওরা দুজনের খুব কাছে চলে আসে। যাই হোক, রাতের বেলা ভিনসেনজো মিনের সাথে ডেটে আসে। চাইয়ং ও নেমো আসে ভিনসেনজোকে দেখে রাখার জন্য। তো ভিনসেনজো তাদের জিপুরাগি ল ফার্মের কার্ড দেয় মিনকে আর বলে তার নাম হচ্ছে তাইহো, আর নামটা মিনের খুব পছন্দ হয়। দূর থেকে চাইয়ং ও ন্যাম ভিনসেনজোকে মিনকে পটানোর ইশারা দিতে থাকে। তো এরপর ভিনসেনজো মিনের সাথে অনেকক্ষণ ফ্লার্ট করে আর মিনও পটে যায়। এক পর্যায়ে মিন তো ভিনসেনজোর কাছে চলে আসে। বেচারা ভিনসেনজো তো ভয় পেয়ে যায়। তবে মিন ভিনসেনজোর কাছে এসে বসে গোপন একটা কথা বলার জন্য, কারণ অল্প সময়ে মিন ভিনসেনজোকে খুব আপন ভাবতে শুরু করেছে। মিন বলে, আমার বাবা খুবই খারাপ একজন মানুষ ছিল। একবার তিনি আমাদের এক কাজের মহিলাকে যৌন নির্যাতন করছিল, আর আমার মা সেটা আড়াল থেকে দেখছিল। একসময় ওই মহিলা বাবাকে ধাক্কা মারে আর বাবা পড়ে যায়। তবে মা বাবাকে হাসপাতালে নিয়ে যায়নি, কারণ মা সবসময় সিংকোয়াং ব্যাংকের প্রেসিডেন্ট হতে চেয়েছিল। তাই মা ইচ্ছে করেই বাবাকে মরতে দিয়েছে। এসব শুনে তো ভিনসেনজোর খুবই রাগ হচ্ছিল, তবে সে সেটা প্রকাশ করে না। এদিকে রাতের বেলা লি আর তার বউ ভবন ঘুরে ঘুরে স্বর্ণ খুঁজতে থাকে। একটু পর তাদের সাথে মিস্টার তাকেরও দেখা হয়ে যায়। তবে কেউই কারো কাছে স্বীকার করে না যে তারা স্বর্ণ খুঁজতে বের হয়েছে। আরও একটু পর তাদের সাথে শেফেরও দেখা হয়, মানে সবাই নিজের মতো করে স্বর্ণ খোঁজার ধান্দায় আছে। অন্যদিকে আমরা দেখি ভিনসেনজো মিনের সাথে ঘুরতে আসে, আর বরাবরের মতো চাইয়ং ও ন্যামো আসে। সেখানে মিন ভিনসেনজোর সাথে রাইডে উঠে খুবই মজা পাচ্ছিল, তবে ভিনসেনজো তো খুবই বিরক্ত হচ্ছিল। তো ঘোরা শেষে পার্কের মধ্যে মিন একটা জম্বি কসপ্লে দেখে খুবই ভয় পেয়ে যায়। তখন তাকে ভিনসেনজো সামলায়। বাড়ি ফেরার সময় ভিনসেনজো মন খারাপ করে থাকে। তখন মিন বলে, তোমার কি হয়েছে, আমাকে বলো। ভিনসেনজো বলে, নিউজে দেখলাম তোমার ব্যাংক বাবেলকে ঋণ দিচ্ছে। বাবেল কতটা খারাপ তুমি জানো না, তারা তোমারও কোনো ক্ষতি করে দিতে পারে। মিন ভিনসেনজোর গালে হাত দিয়ে বলে, তুমি আমাকে নিয়ে এত ভাবো, সে কারণে আমি খুবই খুশি। ভিনসেনজো বলে, ও আমাদের তো কথা ছিল আমরা কখনোই কাজের ব্যাপারে কথা বলবো না, কিন্তু আমি আজ সেই প্রমিসটা ভেঙে ফেলেছি, তাই আমি চলে যাচ্ছি। মিন ভিনসেনজোকে আটকানোর জন্য ওকে এসে জড়িয়ে ধরে, তবে ভিনসেনজো ওকে রেখে চলে যায়। পরের দিন মিন বৃষ্টির মধ্যে ভিনসেনজোর জন্য জিপুরাগি ল ফার্মের সামনে এসে দাঁড়িয়ে থাকে, আর মিন প্রায় 5 ঘন্টা ধরে এইভাবে দাঁড়িয়ে থাকে। তো এরপর ভিনসেনজো মিনের কাছে আসে, আর ভিনসেনজোকে দেখে মিন ওকে জড়িয়ে ধরে আর বলে, এখন থেকে কাজের ব্যাপারেও কথা বলা যাবে, আমি তোমার পরামর্শ মতোই চলবো। কালকে বাবেলের সাথে সাইনিং অনুষ্ঠান, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই করব। পরের দিন হানসেও ও জাং সাইনিং অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখন জাং হানসেওকে বলে, শুনলাম তুমি কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করেছ। হানসেও বলে, ওরা ঠিকমতো কাজ করতে পারে না, তাই বরখাস্ত করেছি। ঝাং তখন বলে, আমিও তাদেরকে বরখাস্তই করতাম, তবে আমাকে না বলে তুমি নিজে কেন এটা করলে? পরের বার থেকে আমাকে না জানিয়ে কিছু করলে আমি তোমাকে খুন করব। যাই হোক, এরপর ওরা সাইনিং অনুষ্ঠানে চলে আসে। চাইয়ং ও ভিনসেনজো সেখানে চলে আসে। চাইয়ংকে দেখে ঝাং টেক্সট করে বলে, তুমি এখানে কি করছো? চাইয়ং বলে, ভালোবাসার শক্তি দেখতে এসেছি। ঝাং তখন টেক্সটটা হান ও চৈকেও দেখায়, তবে তাদের কেউই এই কথার আগামাথা কিছুই বুঝতে পারে না। এদিকে আমরা দেখি সেদিন ভিনসেনজো মিনকে বলেছিল বাবেলের সাথে চুক্তি না করতে, আর যদি মিন চুক্তি করে তাহলে ভিনসেনজো মিনের জীবন থেকে সরে যাবে, আর সে কারণে আমরা দেখি মিন চুক্তি করতে অস্বীকার করে। সবাই তো এসবে খুবই অবাক হয়ে যায়।
মিন সবার সামনে বলে বাবেল একটা জঘন্য গ্রুপ কোম্পানি, তাই বাবেলের সাথে আমি চুক্তি করব না। এটা শুনে ভিনসেনজো ও চায়ং হাততালি দিতে থাকে। ঝাং তখন আসল ব্যাপারটা বুঝতে পারে। তবে একটু পরই সেখানে মিনের মা চলে আসে, আর তাকে দেখেই চই হাসতে থাকে। মিনের মা এসে মিনকে বকাঝকা করতে থাকে। ভিনসেনজো ও চায়ং বুঝতে পারে তাদের এই প্ল্যানটা ভেস্তে গেল। তখন আমাদেরকে দেখানো হয় কিছুদিন আগে চই মিনের মায়ের সাথে দেখা করে। চই মিনের মাকে বলে, আপনার ছেলের তো অনেক প্রবলেম রয়েছে, তাই যে কোনো সময় তাকে যে কেউ ট্র্যাপে ফেলতে পারে, তাই আপনার সাইন করতে হবে। মিনের মা বলে, আমি তোমার কথা কেন রাখতে যাব? চই বলে, আমার কথা মতো না চললে আপনার স্বামী ও ছেলের মামলাগুলো আমি রিওপেন করব। তো এই কারণে মিনের মা এখানে সাইন করতে এসেছে। ঝাং তো চইয়ের এই কাজে খুবই খুশি হয়ে যায়। তবে ভিনসেনজো আরও একটা প্ল্যান করে রেখেছে। আমরা দেখি মিন যখন যাচ্ছিল তখন লি, শেফ ও অ্যান বডিগার্ড সেজে মিনের কাছে আসে আর তাকে ধরে একটা রুমে আটকিয়ে দেয়। আর মিনের চিৎকার যাতে কেউ শুনতে না পায় সে কারণে ওরা তিনজন রুমের সামনে নাচ গান করতে থাকে। আর রুমের ভেতর লিয়ের বউ, ইয়েংহোর মা, মিরি ও ল্যারি জম্বি সেজে মিনকে ভয় দেখাতে থাকে। তো কিছু সময় পর মিন সেখান থেকে পালিয়ে আসে, আর তাকে এভাবে দেখে সবাই অবাক হয়ে যায়। মিন ভিনসেনজোকে দেখেই ওর কাছে আসে। তখন সেখানে কিছু পুলিশ চলে আসে আর বলে মিনের নামে ভিনসেনজো নামের একজন মামলা করেছে, তাই মিনকে আমাদের সাথে থানায় যেতে হবে। ভিনসেনজো তখন মিনের কানের কাছে এসে বলে, আমিই হলাম সেই ভিনসেনজো। মিন তো এটা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর তারপর পুলিশ মিনকে নিয়ে যায়। মিনের মা আটকানোর ট্রাই করে, তবে কোনো লাভই হয় না। চায়ং ও ভিনসেনজো তো খুবই মজা নিতে থাকে। চায়ং তো নাচও শুরু করে দেয়। ঝাংও তখন চায়নের সাথে সাথে নাচতে থাকে। চই তখন চায়ংকে বলে, তোমার বাবার মতো মরতে না চাইলে সাবধান হয়ে যাও। চায়ং এই কথাটা শুনে খুবই ক্ষেপে যায়। ও সব রিপোর্টারদের ডেকে আনে আর বলে, আমার বাবা হং বাবেলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মারা গিয়েছে, তবে আমি তার হয়ে এখন কাজটা শেষ করব। বাবেলের সমস্ত দুর্নীতি সবার সামনে নিয়ে আসব। এরপর ভিনসেনজো চায়ংকে নিয়ে চলে যায়। বাসায় এসে ভিনসেনজো তার মায়ের কথা ভাবতে থাকে। আসলে ডাক্তার ভিনসেনজোকে বলেছে ওর অনেক আগেই একবার ক্যান্সার ধরা পড়েছিল, আর যেই বছর ওর ক্যান্সার ধরা পড়ে সেই একই বছরই ও ভিনসেনজোকে এতিমখানায় রেখে এসেছিল। তাই ভিনসেনজো বুঝতে পারে তার মা নিজের সুখের জন্য নয়, বরং ক্যান্সারে মারা যাবে এই ভেবে ভিনসেনজোকে এতিমখানায় রেখে এসেছিল। এদিকে ভাড়াটিয়ারা আজ আবার একটা গ্রুপ আকারে স্বর্ণ খুঁজতে বের হয়েছে। লি আর তার বউ এক গ্রুপে, শেপ আর মিস্টার তাক এক গ্রুপে, ড্যান্সার ল্যারি, ইয়েংহোর মা ও মিরি হচ্ছে আরেক গ্রুপে। এমনকি সন্ন্যাসীরাও বের হয়েছে স্বর্ণ খুঁজতে। তবে তারা নিজেদের জন্য নয়, বরং রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য স্বর্ণ খুঁজতে বের হয়েছে। অন্যদিকে ভিনসেনজো ঘুমাতে আসে, তবে ওই কবুতরের জন্য সে ঘুমাতে পারে না। ভিনসেনজো কবুতরকে গিয়ে বলতে থাকে, প্লিজ এখান থেকে তুই চলে যা। তবে কবুতর তো আর ওর কথা শুনে না। তখন ভিনসেনজো বলে, আচ্ছা তুই এখানে থাক, তবে কোনো শব্দ করবি না, আর আজকে থেকে আমি তোকে ইনজাগি বলে ডাকবো। এরপর আমাদেরকে আগের ডাক্তার গিলকে দেখানো হয়। গিল আদালতের সেই ঘটনার পর বাবেলের হয়ে আর কাজ করে না। সে নিজের সুরক্ষার জন্য কুক নামের এক প্রসিকিউটরকে দায়িত্ব দিয়েছে, আর এসব চই ঝাংকেও জানায়। সেই সাথে চই বলে, কুক নিজের মতো করে সব কাজ করে, ওকে হ্যান্ডেল করা সহজ হবে না। আর এই কুক চিফ প্রসিকিউটর হুয়াংয়ের আন্ডারে কাজ করে, মানে চই আগে যে অফিসে কাজ করতো সেখানেই কাজ করে আর কি। এরপর আমরা দেখি ডাক্তার গিল ঝাংকে কল করে আর বলে, আমি জানি আপনি আমাকে মেরে ফেলবেন। ঝাং বলে, আমি তো তোমাকে মেরে ফেলার কোনো ট্রাই করিনি, তাই না? গিল বলে, আমি জানি আপনি সেটা করবেন, তাই আমাকে $30 বিলিয়ন পাঠিয়ে দিবেন, আর সেগুলো নিয়ে আমি দেশ ছেড়ে চলে যাব। আর যদি টাকা না পাঠান তাহলে আমি প্রসিকিউটর কুককে বলে দিব আপনি আপনার বাবাকে মেরেছেন। ঝাং তখন বলে, ঠিক আছে, আমি টাকা পাঠিয়ে দিব। তবে গিলের এসব কথায় ঝাং খুবই রেগে যায়। এদিকে চায়ং খাওয়ার জন্য অনেকগুলো মিষ্টি আলু নিয়ে আসে আর ভিনসেনজোকেও জোর করে খাইয়ে দেয়। খেয়ে ভিনসেনজোরও খুব ভালো লাগে, তাই ও পুরোটা নিয়ে নেয় খাওয়ার জন্য।
আর খেতে গিয়ে ও ওর নাকে কালি লাগিয়ে ফেলে, আর ওকে দেখতে খুবই ফানি লাগছিল। এরপর চায়ং ওর সাথে দেখা করার জন্য বের হয়ে যায়। তখনই ন্যাম ভিনসেন্জোকে বলে, আমি ওয়ের ব্যাকগ্রাউন্ড চেক করে দেখেছি, ওর কোনো পরিবার নেই। আহারে, ওয়ের যদি একটা ছেলে থাকতো তবে খুবই ভালো হতো, তবে লাভও হতো না, কারণ এখনকার ছেলেমেয়েরা মা বাবার একদমই খেয়াল রাখে না। এটা শুনে ভিনসেন্জো খেপে যায় আর মিষ্টি আলুটি রেখে দেয়। ন্যাম তখন ভ্যাটকাতে ভ্যাটকাতে বলে, ভালোই হলো, এই আলুটা এখন আমি খেয়ে ফেলবো। এদিকে চায়ং ওকে মিনের সাথে ভিনসেন্জো কী করেছে সব কিছু বলে। সব শুনে ও খুবই খুশি হয়। একটু পর ডাক্তার এসে ওকে বলে, শুনলাম আপনি ঠিকমতো ওষুধ খান না। ও বলে, ওষুধ খেলে আমার বমি পায়। ডাক্তার বলে, কি আর বলবো আপনাকে, আপনার যা ইচ্ছা তাই করুন। তখনই সেখানে ভিনসেন্জো চলে আসে আর ডাক্তারকে বলে, আপনি এটা কিভাবে বলতে পারলেন। সেই সাথে ভিনসেন্জো খাবার চেক করে দেখে ও তার খাবারও খায়নি। সে কারণে ভিনসেন্জো ডাক্তারকে অনেক বকাঝকা করে। ও ভিনসেন্জোকে থামাতে গেলে ভিনসেন্জো ওকেও ধমক দেয় আর বলে, এখন থেকে ডাক্তার যেভাবে বলবে সেভাবে চলবেন। সবাই চলে যাওয়ার পর চায়ং ওকে বলে, আসলে ও অনেক কাজ করে, তাই ওর মেজাজটা একটু গরম হয়ে আছে। ও বলে, ওর ব্যবহারটা খুবই অদ্ভুত ছিল, তবে কেন যেন আমার ওর এমন আচরণ ভালো লাগছে। এদিকে হানসেও ঝাংকে কল করে বলে, কাল চায়ংয়ের কথায় রিপোর্টাররা উল্টাপাল্টা নিউজ ছাপিয়েছে, তাই কোনো ব্যাংক আমাদেরকে ঋণ দিতে রাজি হচ্ছে না। ঝাং এটা শুনে চিন্তায় পড়ে যায় আর হানসেওকে বলে, চিফ প্রসিকিউটরের সাথে একটা মিটিং করো। ঝাংয়ের সাথে কথা বলা শেষে হানসেও বলে, বাবাকে মারার সময় তোমার কোনো টেনশন ছিল না, কিন্তু আজ ভিনসেন্জোকে নিয়ে তোমার নাজেহাল অবস্থা। এসব ভেবে হানসেও খুব হাসতে থাকে। অন্যদিকে চায়ং ও ভিনসেন্জো ভিকটিমদের পরিবারের সাথে সময় কাটাতে আসে আর তারা সবাই খুব ভালো সময় পার করে। আর এই পরিবারটাই কিন্তু বাবেলের গুদামঘর জ্বালাতে ভিনসেন্জো ও চায়ংকে হেল্প করেছিল। এদিকে হানসেও, চই ও হান আসে চিফ প্রসিকিউটরের সাথে দেখা করতে। সেখানে চিফ প্রসিকিউটর হুয়াং বলে, আপনাদের কোম্পানির তো খুবই খারাপ অবস্থা। হানসেও বলে, হ্যাঁ, তবে আমরা যেহেতু এখন পার্টনার তাই সব ঠিক হয়ে যাবে। তখন চিফ প্রসিকিউটর হুয়াংয়ের সহকারী বলে, আমরা কোনো পার্টনার নই, শুধু আমাদের মধ্যে একটা চুক্তি হয়েছে। তখন চিফ প্রসিকিউটর হুয়াং বলে, তোমরা যদি আমাদের ওপর কর্তৃত্ব ফলাতে চাও তাহলে আমরা সেটা মানব না, আর আমাদের যদি কোনো প্রকার অসম্মান হয় তাহলে আমরা তোমাদের বিরুদ্ধে অভিযোগ করব, তাই আমাদের সাথে বুঝে শুনে কাজ করবে। হানসেও বলে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আর তাদের সব কথা আবার ঝাং মোবাইলে শুনছিল। এরপর আমরা দেখি চিফ প্রসিকিউটর হুয়াং ও তার সহকারী বাড়ি ফেরার পথে কিছু লোক এসে তাদেরকে ধরে নিয়ে যায়। অন্যদিকে প্রতি রাতের মতো আজও লি ও তার বউ স্বর্ণ খুঁজতে বের হয়। তখন তারা দেখে কিছু চোর ভিনসেন্জোর রুমে ঢুকেছে, আর চোরগুলো লি ও তার বউকেও দেখে ফেলে। আর তখন চোরগুলোর সাথে লি ও তার বউয়ের ফাইট হয়। লি আর তার বউ চোরগুলোকে সেই মার দেয়। চোরগুলো তখন ওদের চোখে স্প্রে মেরে পালিয়ে যায়। এদিকে আড্ডা শেষে ভিকটিমদের পরিবার চায়ং ও ভিনসেন্জোকে বলে, আমরা সবাই একটা ট্রিপে যাব, আর আমাদেরকে হেল্প করার জন্য তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। এসব বলে ভিকটিমদের পরিবার চায়ং, ভিনসেন্জো ও ন্যামকে জড়িয়ে ধরে। এরপর চায়ং বাসায় ফিরে আসে আর ও বুঝতে পারে কেউ তার ঘরে রয়েছে। একটু পরেই ও দেখে একটা লোক একটা হাতুড়ি নিয়ে ওর দিকে আসছে। চায়ং তখন দৌড়াদৌড়ি শুরু করে দেয় আর বলে, দুনিয়াতে এত কিছু থাকতে তুই হাতুড়ি নিয়ে কেন আমাকে মারতে এসেছিস? তখনই লোকটির আরেক সঙ্গী দরজায় নক করে। লোকটি দরজা খুলে দেখে ভিনসেন্জো তার সঙ্গীকে ধরে রেখেছে। এরপর ভিনসেন্জো তাদের দুজনকে সেই মার দেয়। তারপর বলে, তোমরা তোমাদের কাজে একদমই কাঁচা, কাউকে ফলো করতে হলে আরেকটু গোপনে করতে হয়। আসলে ভিনসেন্জো যাওয়ার সময় দেখতে পায় যে কেউ চায়ংয়ের উপর নজর রাখছে, তাই ও চলে যাওয়ার ভান করে, কারণ ও বুঝতে পেরেছে ও চলে যাওয়ার পরই লোকগুলো চায়ংকে অ্যাটাক করতে আসবে। তো একটু পর একটা গুন্ডা চায়ংয়ের দিকে হাতুড়ি ছুঁড়ে মারে। ভিনসেন্জো তখন চায়ংকে বাঁচিয়ে নেয় আর সেই সুযোগে গুন্ডাগুলো পালিয়ে যায়। ভিনসেন্জো তখন ওদের পিছু করতে নেয়। তখন চায়ং ওকে ধরে আর বলে, তুমি যেও না, আমার খুবই ভয় করছে। অন্যদিকে হুয়াং ও তার সহকারীকে বেঁধে রাখা হয়েছে আর তাদের সামনে হানসেও বসে রয়েছে।
হান আর চই তো এসবে খুবই চিন্তায় পড়ে যায়। চই এসে হানসেওর কানে কানে বলে, এসব কেন করছো? হানসেও বলে, ঝাং বলেছে তাদেরকে হালকা ভয় দেখাতে। তবে একটু পর সেখানে ঝাং হেলমেট পরে একটা হকি স্টিক নিয়ে চলে আসে, আর এসেই হুয়াংয়ের সহকারীকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলে। ওর এমন আচরণে তো সবাই খুব ভয় পেয়ে যায়। হুয়াং তখন তার জীবন ভিক্ষা চাইতে থাকে। ঝাং তখন বলে, আমি তো তোমাকে মারবো না, তোমার ছেলেকে মারবো। এটা শুনেই হুয়াং বলে, তুমি আমাকে যেভাবে বলবে আমি সেভাবেই করব, আর কখনো তোমাদের সাথে খারাপ ব্যবহার করব না। প্লিজ আমার ছেলের কোনো ক্ষতি করো না। তো এরপর ঝাং তার রক্তমাখা স্টিকটি ধুতে থাকে। হানসে বলে, তোমার মেরে ফেলার প্ল্যান থাকলে এটা আগে জানাওনি কেন? ঝাং বলে, এটা যদি আগে বলে দিতাম তাহলে কি তোমরা এতটা সারপ্রাইজ হতে? এরপর ঝাং বলে, এভাবেই আমি আজকের পর থেকে সব শত্রুদেরকে শেষ করে দিব। চই তখন বলে, আমি সবসময় আপনার পাশে আছি। অন্যদিকে মারামারিতে চায়ংয়ের বাসার জানালাটা ভেঙে গিয়েছে, তাই ভিনসেনজো চায়ংকে বলে, আজ রাতে তুমি অন্য কোথাও থাকো। চায়ং বলে, হ্যাঁ, আমি আমার এক বন্ধুর সাথে থাকবো। এটা বলে ও ভিনসেনজোকে ফোন দেয়। ভিনসেনজো তখন কল রিসিভ করে ওকে না করে দেয়, তাই বাধ্য হয়ে চায়ং হোটেলে থাকতে আসে। তো গাড়ি থেকে নামার সময় চায়ং ভিনসেনজোকে ধন্যবাদ দেয়, আর ভিনসেনজো তখন তার দিকে আসতে থাকে। চায়ং ভাবে ভিনসেনজো ওকে কিস করবে, তবে ভিনসেনজো আসলে গাড়ির দরজা খোলার জন্য আসে, আর সে কারণে বেচারি চায়ংয়ের মনটাই ভেঙে যায়। এরপর হোটেলে আসলে চায়ংয়ের খুব ভয় লাগতে থাকে। অন্যদিকে ভিনসেনজো বাড়ি ফিরে আসলে জানতে পারে তার ঘরেও কিছু লোক এসেছিল, আর তাদের সাথে ফাইট করার জন্য ভিনসেনজো লি আর তার বউকে ধন্যবাদ জানায়। তবে ফাইট করতে গিয়ে লি আর তার বউয়েরও অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো অন্য ভাড়াটিয়ারা চলে যাওয়ার পরও অ্যান ভিনসেনজোর ঘরের সামনে দাঁড়িয়ে থাকে, আর ভিনসেনজো সেটা বুঝতে পেরে অ্যানের দিকে তাকায়। অ্যান তখন থতমতো খেয়ে যায় আর এই ভান ধরে। ঘরে ঢুকলে ভিনসেনজো দেখতে পায় ইনজাগি আরেকটা কবুতর নিয়ে এসেছে তার বেডরুমে, আর দুজন মিলে তার বেডরুমের 12টা বাজিয়ে ফেলেছে। ভিনসেনজো তো এতে খুবই ক্ষেপে যায়। ভিনসেনজো ইনজাগিকে বলে, তুই তোর বন্ধুকে নিয়ে এখান থেকে চলে যা, কিন্তু ইনজাগি ওর কথা কানেই তোলে না। একটু পর চায়ং চলে আসে ভিনসেনজোর বাড়িতে, আর এসে ঢং করতে থাকে যাতে ভিনসেনজো ওকে কিছু না বলতে পারে। এরপর খাবার রান্নার সময় ভিনসেনজো চায়ংকে জিজ্ঞেস করে, তোমার জন্য রান্না করব? চায়ং বলে, না, আমার লাগবে না। তবে খাবার খাওয়ার সময় চায়ং একাই সব খাবার খেয়ে ফেলে, আর ভিনসেনজো তখন হাঁ হয়ে তাকিয়ে থাকে। ঘুমানোর সময় ভিনসেনজো চায়ংকে বলে, তুমি সোফায় ঘুমাও আর আমি মেঝেতে ঘুমাবো। চায়ং বলে, কি বলো, আমরা একই রুমে ঘুমাবো? তোমার তো একটা বেডরুম রয়েছে, আমি সেখানেই ঘুমাবো। ভিনসেনজো বলে, ঠিক আছে, যাও। চায়ং তখন ঢং করে যেতে থাকে আর বলে, তুমি কিন্তু অনেক দুষ্ট আছো। ওর কথা শুনে ভিনসেনজো হাসতে থাকে, আর তারপর যখন চায়ং দরজা খুলে কবুতরগুলোকে দেখে ও তো খুবই ভয় পেয়ে যায়। যাই হোক, ওরা দুজন রাতে অনেকক্ষণ গল্প করে। সকালে ভিনসেনজো ঘুম থেকে উঠে ঘুমন্ত চায়ংকে দেখতে থাকে। এরপর দুজন একসাথে ব্রেকফাস্ট করতে বসে। তখন চায়ং নিউজে হুয়াংয়ের সহকারীর মৃত্যুর খবরটা জানতে পারে, তবে নিউজে তার মৃত্যুটা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেওয়া হয়। এদিকে ঝাং ও হানসেও খেতে বসে। তখন হানসেও ঝাংকে জানায় যে সে গতকাল রাতে ভিনসেনজো ও চায়ংকে ভয় দেখানোর জন্য গুন্ডা পাঠিয়েছে। এটা শুনে ঝাং প্রচুর রেগে যায়। এরপর ঝাং চায়ংকে কল করে আর বোকা সেজে ঢং করতে থাকে। তো ঝাং চায়ংকে বলে, দেখে তো মনে হচ্ছে এটা তোমার বাসা না। চায়ং তখন ভিনসেনজোকে দেখিয়ে বলে, আমি গতকাল রাতে ভিনসেনজোর বাড়িতে ঘুমিয়েছি। এটা বলেই ও ফোনটা রেখে দেয়। আর এটা শুনে ঝাং খুবই ক্ষেপে যায়, কারণ ও তো চায়ংকে পছন্দ করে। পরের দিন ভিনসেনজো বাইরে যেতে নিলে অ্যান গাড়ির নিচ থেকে বের হয়ে আসে আর বলে, আমি জানি আপনি বিপদে রয়েছেন, তাই আমি আপনাকে হেল্প করতে চাই। এটা বলে অ্যান ওর কার্ড দেয় ভিনসেনজোকে, যেটা দেখতে খুবই ফানি ছিল। তো অ্যান বলে, আপনি কার্ড দেখে বুঝে গিয়েছেন আমি একজন এজেন্ট, তবে এটা কাউকে বলবেন না। এই বলে ও চলে যেতে নিলে ধুম করে পড়ে যায়, কিন্তু প্রেস্টিজ পাংচার হবে বলে ও ব্যথা না পাওয়ার ভান করতে থাকে। এরপর অফিসে আসলে ন্যাম ভিনসেনজো ও চায়ংকে বলে, আমি খবর পেয়েছি গিল প্রসিকিউটর কুকের আশ্রয় রয়েছে। ভিনসেনজো তখন বলে, হয়তো গিল বাবেলের সাথে সমস্ত চুক্তি বাতিল করেছে।
চায়ং তখন বলে, তাহলে কুকের সাথে দেখা করলে এ ব্যাপারে আমরা ভালোভাবে জানতে পারবো। এরপর ভিনসেনজো চোয়ের সাথে দেখা করতে আসে। আসলে জাদুঘর থেকে চো শাওলিনের আইরিশের ডাটা পেয়ে গিয়েছে, মানে এখন তারা খুব সহজে সিক্রেট রুমটি খুলতে পারবে। তবে তার আগে তো সন্ন্যাসীদের সরাতে হবে, সেজন্য ভিনসেনজো তাদের সাথে কথা বলতে আসে। ভিনসেনজো বুড়ো সন্ন্যাসীকে বলে, আপনার মন্দির আমি শান্তিপূর্ণ একটা জায়গায় স্থানান্তর করে দিব। কিন্তু সন্ন্যাসী বলে, এখানে আমি বুদ্ধকে অনুভব করতে পারি, তাই কোথাও যাব না। তখন জোয়ান সন্ন্যাসী কিছু মিষ্টি আলু নিয়ে আসে ভিনসেনজোর জন্য, আর ভিনসেনজো খাচ্ছিল না বলে নিজেই ভিনসেনজোকে খাওয়ানোর ট্রাই করছিল। এদিকে ভিনসেনজোর সব কথা আবার মিরি শুনে ফেলে, আর সে কারণে ও বুঝতে পারে বেসমেন্টের নিচেই হয়তো স্বর্ণ রয়েছে। এরপর দেখা যায় বাবেলের থেকে শাস্তি পেয়ে পার্ক এখন গুন্ডামি ছেড়ে দিয়েছে। ও ছেলেপেলেদের নিয়ে জিমগা প্লাজাতে একটা ট্রাভেল এজেন্সি খুলেছে। তো এরপর সব ভাড়াটিয়ারা একত্রিত হয়, কারণ রাত হলে যে সবাই লুকিয়ে লুকিয়ে স্বর্ণ খুঁজতে বের হয় এটা তারা প্রত্যেকেই বুঝতে পেরেছে। তাই ওরা সবাই ঠিক করে সবাই মিলে স্বর্ণ খুঁজবে, আর তারপর স্বর্ণগুলোকে সমান ভাগে ভাগ করে নিবে। এদিকে ভিনসেনজো ও চায়ং নিউজে দেখে নামডাংবু অফিস, মানে চিফ প্রসিকিউটর হুয়াংয়ের অফিসের লোকজন দুটো ব্যাংকে রেড চালিয়েছে। এটা দেখে ভিনসেনজো বলে, বাবেল হুয়াংকে হুমকি দিয়েছে, তাই হুয়াং এসব করছে। ন্যাম তখন বলে এসব করছে যাতে ব্যাংক দুটো এখন নিজেদেরকে বাঁচানোর জন্য বাবেলে বিনিয়োগ করতে রাজি হয়। তো এরপর ভিনসেনজো ও চায়ং কুকের সাথে দেখা করতে চলে আসে। কুক চায়ং ও ভিনসেনজোকে বলে, তোমরা বাবেলের বিরুদ্ধে লড়াই করছো, সেটা আমার খুবই ভালো লেগেছে। এবার একসাথে মিলে বাবেলকে হারাবো। তো ভিনসেনজো কুককে বলে, বাবেলের আসল বস হানসেও নয়, অন্য কেউ হবে। তখন কুক বলে, গিল এ ব্যাপারে জানে, তবে এখনও সে আমাকে কিছু বলেনি। ভিনসেনজো তখন বলে, তাহলে আমরা গিলকে জিজ্ঞাসাবাদ করতে পারি। কুক তখন বলে, গিল যেহেতু আমার দায়িত্বে রয়েছে, তাই এখন এটা করলে আইনবিরোধী কাজ হবে। একটু পর হানসেও আসে ঝাংয়ের কাছে, আর তাকে কিছু পেপার দেয়। আসলে হানসেও একজন ড্রাগ ডিলার খুঁজে পেয়েছে। অফিসে এসে হানসেও সবাইকে বলে, আমাদেরকে দুটো ব্যাংক ঋণ দিতে রাজি হয়েছে, তাই RDU 90 নতুন করে উৎপাদন শুরু করো, আর এর কাঁচামালও আমরা পেয়ে গিয়েছি। এদিকে কুক ভিনসেনজো ও চায়ংকে কল করে বলে, গিল বাবেলের সাথে সমঝোতা করে ফেলেছে। গিল বাবেলের বিরুদ্ধে তার সব অভিযোগও অস্বীকার করেছে, তাই আমি আইন ভেঙে তোমাদেরকে তাকে জিজ্ঞাসাবাদের পারমিশন দিলাম। তো সে কারণে ভিনসেনজো ও চায়ং ন্যাম চলে আসে গিলের বাড়িতে। তবে এর আগেই গিলকে খুন করা হয়েছে। একটু পর চায়ংয়ের কাছে ভিকটিমদের পরিবারের একজন টেক্সট করে বলে, আমরা আসলে ট্রিপে যাচ্ছি না, বরং আমরা আত্মহত্যা করার জন্য এসেছি, কারণ আমরা আমাদের পরিবারে যাদেরকে হারিয়েছি তাদের ছাড়া বাঁচতে পারবো না। এটা দেখার সাথে সাথেই ভিনসেনজো ও চায়ং ভিকটিমদের পরিবার যেখানে আত্মহত্যা করেছে সেখানে চলে আসে, আর তাদের মৃত্যুতে ভিনসেনজো ও চায়ং দুজনই খুবই কষ্ট পায়। তখন আমাদেরকে দেখানো হয় গুদামঘরে আগুন লাগাতে ভিনসেনজো ও চায়ংকে ভিকটিমদের পরিবারে যে 4 জন হেল্প করেছে সেটার প্রমাণ হানসেও পেয়ে যায়, আর সে সেটা ঝাংকেও জানিয়ে দেয়। আর তখন ঝাং ভিকটিমদের পরিবারের এই 4 জন সেই সাথে গিলকেও খুন করার অর্ডার দেয়। যাই হোক, ভিনসেনজো লক্ষ্য করে ভিকটিমদের পরিবারের গাড়িতে কয়লা পোড়ানো হয়েছে, মানে ও বুঝতে পারে এটা কোনো সুইসাইড নয়, এটা ইচ্ছে করে খুন করা হয়েছে। তাই চায়ংকে নিয়ে ও থানাতে চলে আসে, কিন্তু পুলিশ চায়ংকে বলে, ওরা আপনাকে টেক্সট করে জানিয়েছে, তারপরও কেন মনে হচ্ছে এটা খুন। চায়ং বলে, এই টেক্সটও অন্য কেউ করতে পারে, তারা ট্রিপে যাওয়ার আগে আমাকে কিছু ছবি পাঠিয়েছে, এগুলো দেখেই বোঝা যায় তাদের আত্মহত্যা করার কোনো প্ল্যানই ছিল না। তবে পুলিশ কিছুতেই চায়ংয়ের কথা মানতে চায় না। চায়ং তখন বলে, আমি তাদের ফরেন্সিক রিপোর্ট চাই, আপনার কোনো মতামত চাইছি না। এরপর লাশের সামনে এসে চায়ং খুব কাঁদতে থাকে। ভিনসেনজো তখন ওকে সান্ত্বনা দিতে আসে। ভিনসেনজো বলে, নিজেকে দোষী ভেবো না, তারা নিজেরাই কিন্তু বাবেলের গুদামঘর জ্বালাতে চেয়েছিল। চায়ং বলে, এটা আমার শেষ কান্না, তবে আমি নিশ্চিত থানা থেকে আত্মহত্যার নাম করে মামলাটি বন্ধ করে দেওয়া হবে। ভিনসেনজো বলে, আমি এতদিন নিজের স্বার্থে অপরাধীদের সাথে লড়াই করেছি, তবে এই 4 জন খুবই নিরীহ মানুষ ছিল, এরা কখনো কোনো অপরাধ করেনি, তাই এদের এই নির্মম মৃত্যুর প্রতিশোধ আমি নিজের হাতে নিব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এমনই আরও ভিডিও পেতে চাইলে সিনেমা সমাহার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। শীঘ্রই কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।